এক্সারসাইজ কি বিষণ্ণতা সারাতে সাহায্য করে? প্রতিদিন কতটুকু এক্সারসাইজ করতে হবে যেটার মাধ্যমে আমি বিষণ্ণতা সারাতে পারবো? এই যে এক্সারসাইজ বিষণ্ণতা সারাতে হেল্প করে, কিভাবে করে? ব্রেইনে কি কি চেঞ্জেস আনে? আমার সিভিয়ার ডিপ্রেশন হলেও কি আমি শুধুমাত্র এক্সারসাইজ করে বিষণ্ণতা সারানোর চেষ্টা করতে পারি? বৈজ্ঞানিক গবেষণাগুলো কি বলে? আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আমি ডক্টর কুশল, আমি একজন সাইকিয়াট্রিস্ট। আপনি যদি এই মুহূর্তে, একদম ঠিক এই মুহূর্তে আপনার মুডকে আপলিফট করতে চান, এনার্জিটা একটু বাড়াতে চান, একটু হাইপার অ্যালার্ট হতে চান, মনটাকে একটু ভালো করতে চান, সেক্ষেত্রে যে একটা জিনিস ইমিডিয়েটলি করলে আমরা অবশ্যই ফল পাবো, সেটা হলো ব্যায়াম করা। আজকে ভিডিওতে আমরা এই ব্যায়াম করার সাথে মানসিক স্বাস্থ্যের একটা বিশদ আলোচনা করব, যেখানে আপনারা বুঝতে পারবেন বৈজ্ঞানিক গবেষণা কি বলে এবং প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স কি বলে। প্রথম দিকে আমরা জিনিসটা জানতে চাই বা আমরা আপনাকে জানানোর চেষ্টা করব, সেটা হচ্ছে যে এক্সারসাইজের ফলে কি কি ইমিডিয়েট বেনিফিট হয়, কি কি লং টার্ম বেনিফিট হয় এবং কি কি প্রোটেক্টিভ ফ্যাক্টর হয়। সো ইমিডিয়েট বেনিফিট কি হয়? ইমিডিয়েট বেনিফিট যেটা হয়, মুড ভালো হয়, এনার্জি লেভেল ভালো হয়, ফোকাস ভালো হয় বা আরও শার্প হয়, অ্যাটেনশন স্প্যান বাড়ে। এবং সেটা কিভাবে বাড়ে? দুভাবে বাড়ে। আমরা একটা কথা প্রায় শুনে থাকি যে রানার্স হাই, যারা দৌড়বিদ তারা যখন দৌড়টা শেষ করে তখন তারা ইমিডিয়েটলি ভালো ফিল করে। কেন করে? এটাতে অধিকাংশ মানুষ মনে করেন যে এন্ডোরফিন নামে যে একটা সাবস্টেন্স আছে, সেই জিনিসটার ফলে হয়তো আমাদের এই রানার্স হাইটা ফিল হয় বা ইউফোরিক ফিল হয়। বাট গবেষণায় দেখা গেছে যে আসলে এন্ডোরফিন আমাদের ব্লাড ব্রেইন ব্যারিয়ার ক্রস করে না। এটা হয় আসলে এন্ডোক্যানাবিনয়েডস নামে আরেকটা সাবস্টেন্সের ফলে, এন্ডোক্যানাবিনয়েডস, যেটা ব্লাড ব্রেইন ব্যারিয়ার ক্রস করে। ব্লাড ব্রেইন ব্যারিয়ার জিনিসটা কি, এটা একটা লম্বা আলোচনা। আমি যদি সহজ করে বলি যে আমরা যখন অ্যান্টিহিস্টামিন ট্যাবলেটগুলো খাই, আপনারা দেখবেন কিছু কিছু ট্যাবলেটে আপনার ঘুম আসে, কিছু কিছু ট্যাবলেটে আপনার ঘুম আসে না। সো পুরানো জেনারেশন যেমন হিস্টাসিন যখন আমরা খাই, দেখবেন যে একটু ঘুমিয়ে পড়ি, কারণ সেটা ব্লাড ব্রেইন ব্যারিয়ার ক্রস করে। সো যখন ব্লকেজ হয় হিস্টামিন রিসেপ্টর ব্রেইনে, যেহেতু সেটা হিস্টামিন নর্মালি অ্যালার্ট রেসপন্সকে অ্যাক্টিভেট করে, যখন সেটা ব্লক হয় তখন সেটা ঘুম আনে। কিন্তু কিছু কিছু অ্যান্টিহিস্টামিন আছে যেগুলো নিউয়ার জেনারেশন, যেগুলো ব্লাড ব্রেইন ব্যারিয়ার ক্রস করে না, তখন সেগুলোতে কিন্তু ঘুম আসে না। ঠিক তেমনি এন্ডোরফিন ব্লাড ব্রেইন ব্যারিয়ারটা ক্রস করে না, এন্ডোক্যানাবিনয়েডস করে, এবং এভাবে কিন্তু আমাদের একটা রানার্স হাই বা ইমিডিয়েটলি একটু ইউফোরিক লাগে। এছাড়াও আরও 3টা নিউরোকেমিক্যাল কিন্তু এক্সারসাইজ করলে ইমিডিয়েটলি বাড়ে। একটা হচ্ছে ডোপামিন, একটা হচ্ছে সেরোটোনিন, একটা হচ্ছে নন অ্যাড্রিনালিন, ডাউনস্ট্রিম এফেক্টের মাধ্যমে। সো তখন আমাদের এই এফেক্টগুলো হয়। এছাড়া বৈজ্ঞানিক গবেষণায় দেখা যায় যে ব্যায়ামের পর আমাদের ফোকাস শার্প হয় অ্যাটলিস্ট 2 ঘন্টার জন্য। সো আপনি যদি একটু পড়াশোনার আগে বা একটা খুব ইম্পর্টেন্ট কাজের আগে একটু ব্যায়াম করে নেন 10-15 মিনিট, আপনি দেখবেন অ্যাটলিস্ট 2 ঘন্টা আপনি বেশি ফোকাস করতে পারছেন। আরেকটা জিনিস যেটা হয় সেটা হলো আমাদের রিয়াকশন টাইম ইমপ্রুভ হয়। ধরুন আমি এখানে বসে আছি, আমার মোবাইলটা হয়তো হঠাৎ করে এখান থেকে পড়ে গেল, তো হঠাৎ করে আমি এভাবে ধরবো না। সো এই যে আমি যে দ্রুত ধরছি, এই জিনিসটা আপনি আরও পারদর্শী হয়ে উঠবেন। সো আপনি হয়তো কোথাও খেতে গিয়েছেন, হয়তো আপনার হাত থেকে কফিটা একটু পড়ে গেল বা কলমটা পড়ে গেল, আপনি চট করে যে আমরা ধরে ফেলি, এই রিয়াকশন টাইমটা কিন্তু ইমপ্রুভ করে আমরা যদি এক্সারসাইজ করি। সো এটা খুবই প্রোফাউন্ড একটা এফেক্ট, যেটা আমরা ইমিডিয়েটলি পাবো। এখন লং টার্ম ইফেক্টে আমি কি বেনিফিট পাবো? এই যে ফাংশনগুলো বললাম, এগুলো সবই আমি যদি রেগুলারলি করি এক্সারসাইজ, আমি লং টার্মে পাবো। কারণ লং টার্মে এক্সারসাইজ ব্রেইনের অ্যানাটমি চেঞ্জ করে, ফিজিওলজি চেঞ্জ করে এবং ফাংশনও চেঞ্জ করে। আমি যদি একটু সহজ করে এটা বোঝানোর চেষ্টা করি, এক্সারসাইজের মূল এফেক্টটা হয় আসলে ব্রেনের 2টো জায়গায়। একটা হলো প্রিফ্রন্টাল কর্টেক্স, আর একটা হচ্ছে হিপোক্যাম্পাস। প্রিফ্রন্টাল কর্টেক্স আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যে এটা ব্রেনের আমাদের একদম সামনের দিকে, জাস্ট ফোরহেডের পিছনের একটা এরিয়া। এই এরিয়াটা মূলত ডিসিশন মেকিং, তারপর আমাদের ফোকাস, অ্যাটেনশন, পার্সোনালিটি, থিঙ্কিং, এগুলোকে নিয়ন্ত্রণ করে। এটা জাস্ট ফোরহেডের পিছে। আর
হিপোক্যাম্পাস এটা কোথায়? এটা হচ্ছে টেম্পোরাল লোব। এটা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। টেম্পোরাল লোব হচ্ছে আমাদের দুদিকে থাকে, একটা ডানে একটা বাঁয়ে, এবং এটার ভিতরে খুব ডিপ ইনসাইড দ্য টেম্পোরাল লোব হিপোক্যাম্পাস নামে একটা স্ট্রাকচার থাকে। হিপোক্যাম্পাস ইম্পর্টেন্ট হচ্ছে টু ফর্ম অ্যান্ড রিটেইন লং টার্ম মেমোরি অফ ফ্যাক্টস অ্যান্ড ইভেন্টস। সো যে কোনো একটা জিনিস আপনি শুনেছেন, এটা আপনি কত মানে সময় ধরে মনে রাখতে পারেন, সেটার জন্য আসলে হিপোক্যাম্পাস খুবই ইম্পর্টেন্ট। এক্সারসাইজ কি করছে? এক্সারসাইজের ফলে একটা ব্রেইন কেমিক্যাল মানে নির্গত হয়, সেটাকে আমরা বলি BDNF, ব্রেইন ডিরাইভ নিউরোট্রপিক ফ্যাক্টর। সো এটা কি করে? এটা বেসিক্যালি নিউরোজেনেসিস করে। নিউরোজেনেসিস কি? এটা হচ্ছে নতুন ব্রেইন সেল তৈরি করা, এবং যেগুলো নষ্ট হয়ে গেছে বা পুরনো হয়ে গেছে সেগুলোকে রিজেনারেট করা। সো নিউরোজেনেসিসের মাধ্যমে বেসিক্যালি হিপোক্যাম্পাসের ভলিউম বাড়ে এবং প্রিফ্রন্টাল কর্টেক্সের ভলিউম বাড়ে। এখন এটা বাড়লে কি হয়? আমরা যে ইফেক্টগুলো দেখছি সেই ইফেক্টগুলো, যেমন মুড ভালো হয়, এনার্জি লেভেল ভালো হয়, ফোকাস ভালো হয়, অ্যাটেনশন স্প্যান ভালো হয়, আমাদের অ্যালার্টনেস ভালো হয়, রিয়াকশন টাইম বাড়ে, এগুলো সবই সাস্টেইনড এফেক্ট আমরা পাবো। মানে আমি লং টার্ম এফেক্ট পাবো, শুধু 2 ঘন্টার জন্য বা একদিনের জন্য পাবো তা না, আমি এটা লম্বা সময়ের জন্য আমি এফেক্টটা পাবো। প্রোটেক্টিভ ফ্যাক্টর, থার্ড পয়েন্ট। প্রোটেক্টিভ কী কী ফ্যাক্টর আছে এক্সারসাইজে? গবেষণায় দেখা যায় যে এক্সারসাইজ যদি আমরা করি তখন আমাদের বুড়ো হওয়ার সাথে সাথে যে রোগগুলো হয়, যেমন অ্যালজাইমার্স বা ডিমেনশিয়া, এগুলো হওয়ার মানে চান্সেস সিগনিফিকেন্টলি কমে যায়। যেমন একটা গবেষণা হার্ভার্ড ইউনিভার্সিটির, তারা দেখাচ্ছে যে রেগুলার মানে মডারেট এক্সারসাইজ ডিমেনশিয়ার চান্স 14% কমিয়ে দেয়, এবং কগনিটিভ ডিক্লাইনেশনের চান্স 35% কমিয়ে দেয়। এই যে আমরা আলাপ করছি প্রিফ্রন্টাল কর্টেক্স এবং হিপোক্যাম্পাস নিয়ে, কেন করছি? কারণ এই দুইটা এরিয়া ব্রেনে সবচেয়ে বেশি সাকসেপ্টেবল টুয়ার্ডস নিউরো ডিজেনারেটিভ প্রসেস। মানে আমাদের যে ডিমেনশিয়া হয়, আমরা যে বয়স হলে যে আমাদের স্মৃতিভ্রম একটা রোগ হয়, সেটা সবচেয়ে বেশি এফেক্ট করে এই প্রিফ্রন্টাল কর্টেক্স এবং হচ্ছে হিপোক্যাম্পাস। এই জন্য দেখবেন বয়স হলে আমাদের ডিসিশন মেকিং, তারপর ফোকাস, অ্যাটেনশন, আমাদের পার্সোনালিটি চেঞ্জ হয়ে যায়, আমরা মেমোরি দুর্বল হয়ে যায়, ডিমেনশিয়াতে যে জিনিসগুলো হয়, কারণ এই জায়গাগুলোতে আপনার ব্রেনের ক্ষয়টা সবচেয়ে বেশি হয়। তাহলে এক্সারসাইজ কি করে? এক্সারসাইজ যেহেতু এই দুইটা জায়গায় নিউরোজেনেসিস করে, মানে এই জায়গাগুলোতে নতুন সেল তৈরি করে, সো এই জায়গাগুলো বড় হয়। সো আপনি যদি রেগুলার এক্সারসাইজ করেন, আপনার হিপোক্যাম্পাসের সাইজ বড় হবে, আপনার প্রিফ্রন্টাল কর্টেক্সের সাইজ বড় হবে। তখন হবে কি, আপনার ডিমেনশিয়া যে সেরে যাবে তা না, বা একদম হবে না তা না, কিন্তু আপনার ডিমেনশিয়া হতে অনেক লম্বা সময়ের প্রয়োজন হবে, কারণ আপনার ওই জায়গাগুলোতে ব্রেনের ভলিউম বেশি। তো এই যে ক্ষয় হচ্ছে, ক্ষয় হতে হতে প্রচুর সময় লাগবে। এই জন্য স্পেসিফিক্যালি 30 থেকে 50 বছর, এই 20 বছর বয়সে আপনার ব্যায়াম করা খুবই সিগনিফিক্যান্ট, যদি আপনি শেষ বয়সে ভালো থাকতে চান বা শেষ বয়সে এই ধরনের রোগগুলো আপনার থেকে আপনি যতটুকু সম্ভব বাঁচতে চান। এটা অনেকটা আপনার এই মোবাইলের চার্জের মতো। আপনার মোবাইলে যখন 100% চার্জ থাকবে, তখন কি হবে, আপনার চার্জটা শেষ হতে সময় বেশি লাগবে। নতুন চার্জ করতে আপনি মোবাইলটা হয়তো 1 দিন 2 দিন ইউজ করতে পারবেন, কিন্তু আপনার মোবাইলে যদি চার্জ থাকে ধরেন 50%, তখন খুব দ্রুত চার্জ শেষ হয়ে যায়। সো আমাদের যখন এক্সারসাইজ আমরা করি, আমাদের ওই ব্রেনের এরিয়াটার ভলিউম যেহেতু বেশি, এটার ক্ষয় হতে অনেক বেশি সময় লাগে। এভাবে লং টার্মে আমরা প্রোটেকশনটা পেয়ে থাকি। আরও কিছু গবেষণা আমি আপনাদেরকে বলি এক্সারসাইজের বেনিফিট হিসাবে। যে এক্সারসাইজের বেনিফিট হিসেবে একটা খুব প্রোফাউন্ড স্টাডি আছে, সেটাও হার্ভার্ড ইউনিভার্সিটি করা। তারা যেটা বলছে যে যারা রেগুলার এক্সারসাইজ করে থাকেন তারা 3 বছর বেশি বেঁচে থাকেন, এবং তাদের মৃত্যুর ঝুঁকি 14% কমে যায়। কতটুকু এক্সারসাইজ করলে এটার এফেক্টটা পাওয়া যায়? তারা বলছেন যে দিনে 15 মিনিট মডারেট এক্সারসাইজ করলে। মডারেট এক্সারসাইজ কি আমরা আলোচনার একটু শেষে আলোচনা করব, বাট মডারেট এক্সারসাইজ 15 মিনিট করলেই এফেক্টটা পাওয়া যায়। তারা আরও যেটা বলেন যে আমরা যদি প্রতিদিন আরও বেশি 15 মিনিট এক্সারসাইজ করি, তাহলে এই মৃত্যু ঝুঁকিটা আরও 4% কমিয়ে আনা সম্ভব। তার মানে প্রতি 15 মিনিটে আরও মৃত্যু ঝুঁকি 4% করে কমতে থাকে। সো খুবই প্রোফাউন্ড একটা স্টাডি, আমরা বুঝতে পারছি যে এক্সারসাইজের করলে রেগুলার কি বেনিফিট পাওয়া যায়। আরেকটা স্টাডি যেটা নিউ ইয়র্ক টাইমস
প্রকাশ করেছিল, সেখানে তারা 1.1 মিলিয়ন মানুষকে নিয়ে গবেষণা করেছিল। 1.1 মিলিয়ন, অনেক মানুষ। সেখানে তারা দেখছে, তারা 3টা ভাগে ভাগ করেছে অ্যারোবিক ফিটনেসের উপর, যে কে কতটুকু অ্যারোবিক মানে ফিট থাকে তার উপর ভাগ করে 3টা ভাগ করে, একটা হচ্ছে টপ 1/3, মিডল 1/3 আর হচ্ছে লোয়ার 1/3। তো যারা দেখা যাচ্ছে যে টপ 1/3, তার মানে তারা অ্যারোবিক এক্সারসাইজ রেগুলার করছে, তারা ফিট, তাদের চাইতে যারা লোয়ার 1/3 মানে অ্যারোবিক এক্সারসাইজ যারা সবচেয়ে কম করে, তারা 75% লেস ঝুঁকিতে থাকে ডিপ্রেশনের। আর যারা মিডল 1/3 তারা থাকে 25% কম ঝুঁকিতে। সো আপনি যদি একদম এক্সারসাইজ না করেন, অ্যারোবিক এক্সারসাইজ না করে, আপনার ডিপ্রেশনে ভোগার চান্সেস 75% বেশি। আপনি যদি অল্প করেন সেক্ষেত্রেও 25% চান্সেস বেশি। আর আপনি যদি অ্যারোবিকলি ফিট থাকেন আপনার চান্সেস অনেক কম। আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের হেড যিনি, তিনি রেকমেন্ড করেন যে প্রত্যেক সাইকিয়াট্রিস্টের প্রেসক্রিপশনে ওষুধ বা কাউন্সেলিংয়ের পাশাপাশি প্রত্যেক রোগীকে তার অ্যাটলিস্ট 30 মিনিট এক্সারসাইজ করার উপদেশ দেওয়া উচিত, প্রত্যেককে। এবার আমরা জানবো যে কতটুকু এক্সারসাইজ করলে আসলে আমাদের জন্য ভালো, এই ব্রেনের এফেক্টটা আমরা পাবো। গবেষণায় দেখা যায় যে প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট 150 মিনিটস এক্সারসাইজ হচ্ছে আদর্শ। 150 মিনিট এক্সারসাইজ, মডারেট ইন্টেন্সিটির এক্সারসাইজ, মানে আপনি একটু ব্রিস্ক ওয়াকিং করবেন, যেটা ঘন্টায় 3 মাইল অথবা 1 মিনিটে 120 কদম আপনি ধরে নিতে পারেন, যেটা আপনার হিসাব করতে সুবিধা হয়। অথবা হচ্ছে গিয়ে টেনিসে যদি আপনি ডাবলস খেলেন, অথবা আপনি খুব ধীরে ধীরে সুইমিং করতে পারেন, অথবা জাস্ট বাসায় হালকা পাতলা ড্যান্স করতে পারেন, খুব হালকা এক্সারসাইজ, রাইট? মডারেট ইন্টেন্সিটি আমরা বলছি। এটা কিভাবে হচ্ছে আমি বুঝবো? আমরা যদি হাঁটার ক্ষেত্রে ধরি, অনেক সময় তো বোঝা যায় না যে 3 মাইল পার আওয়ার হচ্ছে কি না। আপনি যখন হাঁটবেন তখন যদি আপনি দেখেন যে আপনি কথা বলতে পারছেন হাঁটার সাথে সাথে, কিন্তু আপনি গান মানে গাইতে পারছেন না, গানের কোনো লাইন বলতে পারছেন না, তখন সেটা ঠিক আছে। কারণ আমি যদি 3 মাইল পার আওয়ারে হাঁটি সেক্ষেত্রে গানের টোন আমি মিস করবো, কারণ আমার ব্রিদিং হাই হবে। যদি আমি দেখি যে আমি হাঁটার সাথে সাথে গানও গেতে পারতেছি, তার মানে হচ্ছে এক্সারসাইজটা এনাফ হচ্ছে না। সো আমি যদি জাস্ট একটু গার্ডেনিং করি বা হয়তো আমি জাস্ট অল্প আস্তে আস্তে পার্কে হাঁটি, এটা কিন্তু এনাফ না। আপনাকে এতটুকু করতে হবে যে আপনি অ্যাটলিস্ট হয়তো কথা বলতে পারবেন, কিন্তু আপনি কোনো গানের লাইন বলে শেষ করতে পারবেন। এটাকে আমরা মডারেট ইন্টেন্সিটি এক্সারসাইজ বলি। এটা আপনার সপ্তাহে 150 মিনিটস ইজ গুড এনাফ। আরও কিছু স্টাডি বলছে যে সপ্তাহে 3 বা 4 দিন যদি আমরা 30 মিনিট করি সেটাও অনেকে এনাফ বলছে। বাট আমি বলবো যে আপনারা অ্যাটলিস্ট আধা ঘন্টা সপ্তাহে 5 দিন করেন, এটা সবচেয়ে আদর্শ। যারা ভিগোরাস এক্সারসাইজ করেন, যেমন হচ্ছে গিয়ে রানিং করেন বা একটু জোরে জগিং করেন, জগিংটা করতে হবে 6 মাইলস পার আওয়ার, অথবা আমি যদি বলি যে 1 মাইল 10 মিনিটে শেষ করা। এবং সেটা আমি বুঝবো কিভাবে? আমি গান তো গেতে পারবোই না, আমি কথাও বলতে পারবো না, আমার ব্রিদিংটা এত হাই হবে ওই সময়টাতে, হার্ট রেট এত বেড়ে যাবে যে আমি নর্মাল কথাও বলতে পারবো না। ভিগোরাস এক্সারসাইজের সময় কিন্তু কথা বলা যায় না। অথবা একটু ভারী সুইমিং করলেন, ঠিক আছে, অথবা টেনিসের সিঙ্গলস খেললেন, সেগুলো হচ্ছে আমি বলবো যে ভারী এক্সারসাইজ, বা একটু জোরে বাইকিং করলেন, সেগুলো সবই মানে ভিগোরাস এক্সারসাইজ। ভিগোরাস এক্সারসাইজ উইকলি 75 মিনিটস ইজ গুড এনাফ, অথবা সপ্তাহে 5 দিন প্রতিদিন 15 মিনিট করে ইজ গুড এনাফ। এই এফেক্টটা যদি আমরা চাই, ব্রেনের যে এফেক্টগুলো বললাম, তখন মিনিমাম এই এক্সারসাইজটুকু করতে হবে। তবে এখানে খেয়াল রাখতে হবে যে কোনো কিছু না করার চাইতে অ্যাটলিস্ট কিছু করা ভালো। আপনার যদি একদমই ইচ্ছা না করে, অ্যাটলিস্ট 5 মিনিট এক্সারসাইজ করলেও নিউরোসায়েন্টিস্টরা বলে থাকেন যে ব্রেইনে সিগনিফিক্যান্ট চেঞ্জেস হয়, ইমিডিয়েট অ্যাকশন পাওয়া যায় এবং কিছুটা মাইল্ড ডিগ্রি অ্যাংজাইটি, ডিপ্রেশন কমে আসে। এরপর যে প্রশ্ন, যে বিষণ্ণতা, তো আমরা জানি যে আমাদের কোনো কাজ করতে ভালো লাগে না, কোনো কাজে মোটিভেশন লাগে না, আমার সাইকোমোটর রিটার্ডেশন হয়, মানে আমি একদম ঝিম মরে বসে থাকতে ইচ্ছা করে, ইটস লাইক আমার কোনো কিছু করতেই ইচ্ছা করে না, আই ক্যান ডু এনিথিং। সো তখন আমি কিভাবে এক্সারসাইজ করবো? যে আপনি বলছেন প্রতিদিন আধা ঘন্টা বা 15 মিনিট করতে, কিভাবে করব? এক্ষেত্রে আমি 3টা পদ্ধতি বলবো। প্রথম হলো অ্যাটলিস্ট স্টার্ট উইথ সামথিং, যে 5 মিনিট করে আমি শুরু করি। আমি প্রথমেই
অনেক কিছু না করি। আমি প্রথম দিনই যদি চিন্তা করি যে আমার আধা ঘন্টা করতে হবে বা 15 মিনিট, আমার জন্য হয়তো কষ্ট হবে। কিন্তু আমি যদি চিন্তা করি যে এটাকে 5 মিনিট রুল বলবো আমি, যে অ্যাটলিস্ট 5 মিনিট করব, 5 মিনিট করলে দেখবেন যখন আপনার একটু ভালো লাগবে, একটু অ্যাকমপ্লিশড মনে হবে, আপনি হয়তো নিজেই 10 মিনিট করলেন বা আপনি 5 মিনিট করে নেমে আসেন। যেদিনটা একটু ভালো লাগবে সেদিন আপনি বেশি করলেন, আধা ঘন্টা বা 1 ঘন্টা করে ফেললেন, বাট প্রতিদিন অ্যাটলিস্ট 5 মিনিট করব এই ইন্টেনশনে শুরু করবেন। সেকেন্ড যে পয়েন্টটা সেটা হলো আপনার যেটা করতে ভালো লাগে সেই ধরনের এক্সারসাইজ করুন। যেমন আমি যখন এক্সারসাইজ করি আমার জন্য ভালো লাগে হচ্ছে লন টেনিস খেলা, এটা খেলতে গেলে আমার এমনিই ভালো লাগে, মাঝে মাঝে আমি ফুটবলও খেলি এবং তখন আমার মনে হয় না যে আমি কোনো ব্যায়াম করছি। কিন্তু আমাকে যদি কেউ জিম করতে বলে এটা আমার জন্য খুব কষ্ট, আমার জিম করতে অত ভালো লাগে না। কিন্তু আপনাদের অনেকেরই আমি জানি জিম করতে ভালো লাগে, সেক্ষেত্রে আপনি জিম করবেন। অনেকের হাঁটতে ভালো লাগে, আপনি হাঁটবেন। অনেকের দৌড়াতে ভালো লাগে, আপনি দৌড়াবেন। অনেকে আছে ঢাকা শহরে রাত্রে 10টা সাড়ে 10টার সময় সাইক্লিংয়ে বের হয়, আমি কতগুলো গ্রুপ চিনি, ভাইয়ারা আমাদেরকেও বলে যেতে, আপনারা যাবেন। ঢাকা শহরে এখন প্রায় আমি দেখি যে লং ম্যারাথন হয়, শর্ট ম্যারাথন হয়, অনেকে এখানে পার্টিসিপেট করে। আপনি সেরকম একটা গ্রুপে জয়েন করেন, যেটাই করবেন সেখানে আপনার মজা থাকতে হবে, আনন্দ থাকতে হবে, তখন আর এটাকে বোরিং মনে হবে না। থার্ড পদ্ধতিটা হচ্ছে যে আপনি একটা গ্রুপের সাথে করেন বা আপনি অ্যাটলিস্ট কারোর সাথে করেন। ধরুন আপনার জিমে যেতে ভালো লাগছে না, আপনি আপনার একটা ফ্রেন্ডকে নেন, একটা কলিগকে নেন, যার সাথে আপনি কমফোর্টেবল, যার সাথে আপনি গল্প করতে পছন্দ করেন। সো হয়তো আপনি অফিসে আছেন, অফিস শেষে আপনি একটা কলিগকে বললেন যে আমি জিমে যাব, চলেন, আপনিও চলেন, আমরা দুজন মিলে গল্প করি। সো জিমে হয়তো আপনি জিম করার সাথে সাথে আপনি কোনো একটা আলোচনা করলেন, আপনার যে গল্পগুলো করতে ভালো লাগে, হয়তো আপনি অর্থনীতি নিয়ে আলাপ করতে পছন্দ করেন, হয়তো আপনি ধর্ম নিয়ে, হয়তো আপনি পলিটিক্স নিয়ে, যাই আপনার আড্ডার বিষয় হয়, আপনি হয়তো ভাইয়ের সাথে আড্ডা দিতে দিতে ব্যায়ামটা করলেন, আপনার তখন কিন্তু খারাপ লাগবে না। সো একা এক্সারসাইজ না করে আমি কোনো একটা বন্ধুর সাথে করব অথবা কোনো একটা গ্রুপের সাথে করব, তখন আমি যেদিন আমার ভালো লাগছে না তারাই আমাকে টেনে নিয়ে জিমে যাবে বা দৌড়াতে নিয়ে যাবে। এই 3টা পদ্ধতি ফলো করলে আমার কিন্তু বিষণ্ণতার মধ্যেও আমি এক্সারসাইজ করতে পারবো। শেষ প্রশ্ন, যে আমি এক্সারসাইজ করে আমি কি সব ধরনের বিষণ্ণতা সারাতে পারবো? এটার উত্তর হচ্ছে না। আপনি শুধুমাত্র মাইল্ড টু মডারেট ডিপ্রেশন আসলে সারাতে পারবেন, এবং অধিকাংশ মানুষেরই আপনাদের মাইল্ড টু মডারেট ডিপ্রেশনই হয়। যারা আমাদের কাছে আসেন তারা খুব সিভিয়ার ডিপ্রেশনে পড়েন, তাদেরকে অবশ্যই আমাদের ওষুধ দিতে হয়, লাইফের কোনো একটা প্রবলেম সলভ করতে হয়, অথবা তাদের কগনিটিভ রিস্ট্রাকচারিং করতে হয়, তাদের অনেক নেগেটিভ থিঙ্কিং, সেলফ এস্টিম ইস্যুস থাকে, সেই জিনিসগুলো নিয়ে আমাদের কাজ করতে হয়। তখন অবশ্যই এক্সারসাইজ কাজ করে না তা না, কিন্তু সায়েন্টিফিক এভিডেন্স বেসড ট্রিটমেন্ট আসলে কন্টিনিউ করতে হয়। কিন্তু আপনি যদি ওষুধ না খেয়ে, কোনো কাউন্সেলিং না করে অ্যাটলিস্ট চেষ্টা করতে চান বা কিছুটা ভালো থাকতে চান, বা আপনি বাসায় আসলে বুঝতেছেন না যে আমি কি করব, দেন ডুইং এক্সারসাইজ ইজ দ্য ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং দ্যাট ইউ ক্যান স্টার্ট। সো এক্সারসাইজ করলে কিছুটা হলে ডিপ্রেশন কমে আসবে। তবে আপনার যদি মৃদু থেকে মাঝারি ডিপ্রেশন থাকে, প্রচুর বৈজ্ঞানিক গবেষণা বলে যে এটা সম্পূর্ণ সেরে যাওয়া সম্ভব, এবং ওষুধের তো কিছু সাইড এফেক্টও থাকে, আপনার সাইকোথেরাপিতে কিছু খরচ ইনভলভ থাকে, বাট এক্সারসাইজ ইজ ফ্রি অ্যান্ড দ্য ওনলি সাইড এফেক্ট অফ এক্সারসাইজ ইজ আ হেলদি হার্ট অ্যান্ড গ্রেটার জয় অ্যান্ড ভাইটালিটি। সো আপনি আজ থেকেই শুরু করে দিন না, এবং আপনি বিষণ্ণতার চিকিৎসাতে এক্সারসাইজকে যদি আপনি ইনকর্পোরেট করতে পারেন ওষুধ এবং কাউন্সেলিংয়ের পাশাপাশি, সেটা হবে বেস্ট। লাস্ট আমি একটা মেসেজ শুধু দিয়ে যেতে চাই, আমরা ব্যায়াম করব বা এক্সারসাইজ করব আসলে আমাদের ফিজিক্যাল এবং মেন্টাল ফিটনেসের জন্য। আমাদের অনেক ভাই বোনদের কিন্তু মেটাবলিক প্রবলেম থাকে, তারা ওবিস থাকে, তারা চাইলেও আসলে ওজন কমাতে পারে না তাদের বডির গড়নের কারণে, জেনেটিক ইস্যুর কারণে। আমরা কখনো তাদেরকে বুলি করব না। আমরা যতই ফিট থাকি না কেন, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে জীবনে আমরা কিছু কাজ করতে এসেছি, আমাদের জীবনে ভালো কাজ বা আমরা যে পারপাস ফুলফিল করতে চাই সেই কাজটা করা জরুরি। আমি ফিট থাকি বা না থাকি, আমি 30 বছর বাঁচি বা 80 বছর বাঁচি, আপনি যদি ফিট থাকেন আলহামদুলিল্লাহ, আপনি এটা কাজে লাগিয়ে জীবনে বড় কাজ করেন। বাট ফিটনেস ফ্রিক হওয়াটাকে আমি ঠিক মনে করি না। কোনো কিছুর প্রতি ফ্রিকনেস বা অ্যাডিক্টেড হওয়াটা আসলে ভালো না। আমি কিছু ভাই বোনদের চিনি যারা সারা দিন জিমে পড়ে থাকে, সারা দিন বডি নিয়ে অবসেস থাকে, এটা আসলে খুব ভালো কিছু না। পৃথিবীতে প্রচুর
ওবিজ মানুষও অনেক বড় বড় কাজ করেছে। আমি ডেফিনেটলি ওবেসিটিকে সাপোর্ট করি না। আমি মনে করি সকল মানুষেরই আসলে ওবেসিটি কমানো উচিত। আমি নিজেও মাঝখানে আমার বেশ কিছু হরমোনাল প্রবলেমের কারণে আমার প্রায় 18 থেকে 20 কেজি ওভারওয়েট হয়ে গিয়েছিল। আমি সারা জীবন অসম্ভব ফিট একজন মানুষ ছিলাম, ফিজিক্যালি, মেন্টালি। আমি এখনও আলহামদুলিল্লাহ মেন্টালি ফিট আছি, বাট ওজন বেড়ে যাওয়ার কারণে আমার ফিজিক্যাল ফিটনেস অনেক কমে গিয়েছিল। তো আমি অলরেডি প্রায় 12 কেজি লুজ করেছি গত 2.5 মাসে, এবং ইনশাল্লাহ আরও 7-8 কেজি কমিয়ে ফেলবো। এটা আমার একটা কাজ ছিল, বছর আমি করতে পেরেছি এই বছর। এবং আমিও চাই আপনারাও ফিট থাকেন, যদি এক্সেস ওয়েট থাকে ওয়েটটা কমিয়ে ফেলেন। কিন্তু যদি কমাতে না পারেন, নিজে খারাপ কথা বলবেন না, নিজের জীবনটাকে তুচ্ছ মনে করবেন না। এটাকে একটা সৌন্দর্যের খুব বড় কিছু মনে করার কোনো প্রয়োজন নাই। আপনি জীবনে ভালো কাজ করেন, আপনার যে কাজে আপনি পৃথিবীতে এসেছেন সেগুলো করেন। আপনি ফিট থাকেন বা কম ফিট থাকেন, আপনি কাজ করেন। আর আপনি যদি ফিটনেস চলে আসতে পারেন, আপনার ফিটনেসকে কাজে লাগিয়ে ডেফিনেটলি আপনি আরও বেশি কাজ করতে পারবেন, আরও মোর প্রোডাক্টিভ হতে পারবেন। এবং আমাদের সবারই যেহেতু জীবন একটা, আমাদের ফিটনেস গুরুত্ব দেওয়া উচিত। আমাদের লংগিটিভিটির জন্য এটা ভালো, আমাদের সন্তানদের জন্য আমরা সন্তানদের জন্য অনেক সময় অনেক কিছু করতে চাই। বাট আপনি যদি অনেক বেশি ওবিজ হয়ে একটা হার্টের সমস্যা, একটা কিডনির সমস্যা বা স্ট্রোকের একটা কিছু হয়ে যায়, তখন আপনার সন্তানরা তো আপনাকে অনেক কম সময় পাবে। সো আমাদের সন্তানকে ভালোবাসলেও আমাদের ফিট থাকার চেষ্টা করা উচিত। এবং ইনশাআল্লাহ এক্সারসাইজ রেগুলার করলে আপনাদের মানসিক স্বাস্থ্য অনেক ইমপ্রুভ করে যাবে। উইদিন এ মান্থ, 1 মাসের মধ্যে আপনি সিগনিফিক্যান্ট চেঞ্জেস দেখবেন। সো দ্যাটস দ্যাট। Thanks for your patience hearing. If you got any comments, you can just ask your questions in the comment box or give me a buzz in my WhatsApp. It's great to hear from you always. If you have any video suggestions that you want to hear from me, you can also text me in WhatsApp or drop your comments in the comment box. And thank you again. See you next time.